পৃথিবীতে সম্ভবত বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে জ্ঞানীর কোনো ইজ্জত নাই, গুণীর কোনো সম্মান নাই, দেশপ্রেমিকের কোনো মান মর্যাদা নেই। এখানে যারা জ্ঞানী গুণী এবং দেশপ্রেমিক তাদেরকে কিন্তু পদে পদে বেইজ্জতি হতে হয়, গণপিটুনির শিকার হতে হয়, বুলির শিকার হতে হয়। কথাটা কেন বললাম, এই যে দেখেন, এই যে এনসিপি পার্টির একজন নেতা, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, তাই না, তারা 2024 সালের 5 আগস্ট বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা অর্জন করালো না। তারা তো মুক্তিযোদ্ধা, তারা তো ওই অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় তারা তো এটাই দাবি করতো যে নতুনভাবে দেশকে তারা স্বাধীন করছে, অতীতের সকল ইতিহাস ইরেজ করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, রিসেট বাটন পুশ করে, এবং তারাই হলো বাংলাদেশের জাতীয় বীর, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যোদ্ধা, রাইট? তো দেখেন 2 বছরও যায় নাই, এখন সেই মুক্তিযোদ্ধা, সেদের স্বাধীনতা যোদ্ধা, মহাবীর কীভাবে এই যে পাবলিকের হাতে গণধোলাই খাচ্ছে দেখেন। এটা কি মেনে নেওয়া যায়? এটা বাংলাদেশ বলেই আসলে মনে হয় যে সম্ভব, আদারওয়াইজ এটা তো কোনোভাবেই সম্ভব হয় না। দেখেন এই যে এই গণধোলাই খাচ্ছে, দেখছেন, চিন্তা করে দেখছেন যে এরে কোথায় নিয়ে মাথায় তুলে রাখবে, সম্মান করবে, সংবর্ধনা দিবে, তাই না? সেটা তো করছে না, উল্টে তাকে দিচ্ছে গণধোলাই, এবং তারপরে তার গায়ের ওপরে ডিম নিক্ষেপ করছিল অন্য কোথায় জানি। তো এখন যেখানেই যাচ্ছে সেখানে যদি এই গণধোলাইয়ের শিকার হয়, ডিম নিক্ষেপের শিকার হয়, তাহলে চিন্তা করে দেখছেন এই বাংলাদেশ একমাত্র দেশ যেখানে এই ধরনের মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা যোদ্ধার বা দেশপ্রেমিক নাগরিকের কোনো ইজ্জত সম্মান নাই। পৃথিবীর অন্যান্য সব দেশে যারা নাকি মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যোদ্ধা, দেশপ্রেমিক, তাদেরকে লোকজন সম্মান সমীহ করে এবং রাষ্ট্রীয় এবং জাতীয়ভাবে তাদেরকে নানা রকম উপহার দেয়, পুরস্কার দেয়, সংবর্ধনা জানায়। অথচ বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন। সেই শেখ মুজিবুর রহমান যিনি ছিলেন বাংলাদেশের সত্যিকার অর্থে স্থপতি, রাইট? তাকে কিন্তু এই বাংলাদেশের মানে গুলি দিয়ে মেরে ফেলছে, একেবারে গোষ্ঠী শুদ্ধ, মানে পরিবার শুদ্ধ। তারপরে জিয়াউর রহমান, উনি একজন দেশপ্রেমিক ছিল, তারাও কিন্তু গুলি দিয়ে মেরে ফেলছে, তাই না? সর্বশেষ শেখ হাসিনা আমরা দেখলাম, উনি যাই করুক না কেন, উনিও কিন্তু দেশপ্রেমিক ছিলেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের এই গত 55-56 বছরের যে উন্নতি যেটা আমরা দেখি, এই শেখ হাসিনার আমলেই কিন্তু সবচাইতে বেশি সেই উন্নতি, অর্থনৈতিক বলেন, অবকাঠামোগত বলেন, সব উন্নতিগুলো মানে একটা বিরাট অংশ তার আমলেই হয়েছে। এইটা তার যে কোনো চরম শত্রু স্বীকার করতে বাধ্য। আর যদি যে কেউ সেটা করবে না, সে বলবে কি জানেন, বলবে যে আকাশে চাঁদ উঠছে, তারপরও তাকে দেখিয়ে দিলে বলবে না, কই চাঁদ তো দেখি না। এই ধরনের লোকজন হয়তো অস্বীকার করতে পারে। সে শেখ হাসিনাকেও কিন্তু বাংলাদেশের মানুষ কী করলো, বিতাড়িত করলো, তাই না? এবং তাও এই বিতাড়ন কাজে কারা সাহায্য করলো? তথাকথিত দেশপ্রেমিক বাংলাদেশের সেনাবাহিনী। মানে বাংলাদেশের সেনাবাহিনীর নাম উচ্চারণ করতে গেলে কিন্তু আগে বলতে হয় দেশপ্রেমিক সেনাবাহিনী, বুঝছেন? তার মানে বাংলাদেশে আর কি কিন্তু দেশকে ভালোবাসে না, একমাত্র ভালোবাসে দেশপ্রেমিক। অথচ সেই দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের মতোই বা তাদের সাথে আরও বেশি দেশপ্রেমিক একজন নেত্রী শেখ হাসিনা, তাকে কিন্তু বাংলাদেশ থেকে কী করলো, একেবারে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিয়ে নতুন দেশপ্রেমিক যে সৈনিক, মানে বীর আর কি, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বা এদের সাথে আর যেগুলো আছে, এগুলারই কিন্তু একেবারে সাড়ম্বরে বরণ করে নিল। কিন্তু দেখেন সেই দেশপ্রেমিক সেনাবাহিনীও এখন এদেরকে পরিত্যাগ করছে। কেন এই কথা বললাম? কারণ গত প্রায় বছরখানিক আগে এই দেশপ্রেমিক এই নেতা, অর্থাৎ এই নতুন মুক্তিযোদ্ধারা, এই নাসিরুদ্দিন পাটোয়ারি, তারপরে যে হাসনাত আবদুল্লাহ ওই যে গোপালগঞ্জে গেছিল না, তো ওখানে গেলে পরে ওখানকার লোকজন তো তাদের উপরে হামলে পড়ার মতো একটা অবস্থা। এরা কিন্তু চ্যালেঞ্জ সহকারে গেছিলো যে তারা গিয়ে ওখানে ওই বঙ্গবন্ধুর যে মাজার টাজার আছে না, ভেঙে চুরে খান করবে, ওই জন্যই গেছিলো। কারণ তারা নতুন মুক্তিযোদ্ধা, আর বঙ্গবন্ধু তো দেশ স্বাধীন করে নাই, ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল। এই জন্যে এরা 5 আগস্ট নতুন করে স্বাধীন করছিল। তো এই জন্যে তারা বঙ্গবন্ধুর মাজার ভাঙার জন্য গেছিলো ওই গোপালগঞ্জ। তো গোপালগঞ্জের লোকজন এগুলো পছন্দ করে না। তারা কী করছে, তারা এদের উপরে পাল্টা হামলা চালানোর যখন চেষ্টা করে, তখন আমরা দেখছিলাম তথাকথিত দেশপ্রেমিক সেনাবাহিনী
এই নয়া দেশপ্রেমিক, নয়া নেতা, নয়া বীর, নয়া মুক্তিযোদ্ধা তাদেরকে কি এপিসি গাড়ি দিয়ে, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, না এপিসি মানে কি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, হ্যাঁ, এপিসি গাড়ি দিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। হ্যাঁ, এক দেশপ্রেমিক আর এক দেশপ্রেমিককে উদ্ধার করে নিয়ে আসছিল। তো তারপরে এরা কিন্তু ছিল রসে বসে, অন্তত ওই অন্তর্বর্তীকালীন সরকার ওই যে ইউনুস তাদেরকে তো রসে বসেই রাখছিল। ততদিন কিন্তু এরা খুব বিশাল বিশাল বীর পুরুষ ছিল। এরা যেখানে যাইতো পুলিশ, বিডিআর, মিলিটারি এসকর্ট করে যাইতো। সে কি ভয়ঙ্কর এদের ক্ষমতা ছিল। এদের কথায় গোটা দেশ উঠত এবং বসতো। এদের কথায় যে কোনো জায়গায় যে কোনো মানুষকে গিয়ে পিটানো হতো, আক্রমণ করা হতো, ভাঙচুর করা হতো, আগুন জ্বালানো হতো। এখন ইলেকশন হয়ে যাওয়ার পরেই 3 মাস চলে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এই বিএনপি ক্ষমতায় গেছে, কিন্তু এই এখন তো আর অন্তর্বর্তীকালীন ওই সরকারও নাই, ইউনুসও ক্ষমতায় নাই, কিন্তু এদের কথাবার্তা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এরা এখনও ক্ষমতায়। এই তারেক রহমান, তার ওয়াইফ, তার স্ত্রী এবং বিএনপির বড় বড় নেতাদের নামে এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যে ধরনের অশ্লীল অশ্রাব্য ভাষায় এরা বিভিন্ন জায়গা থেকে হুমকি টুমকি দিচ্ছিল, এমনকি এদেরই একজন বলল যে এখনও এরা যদি অঙ্গুলি নির্দেশ করে তাহলে বিএনপিকে পে দিয়ে লাল করে দিতে পারে। বাংলাদেশের মানুষ নাকি এদের কথায় রাস্তায় নেমে এসে বিএনপিকে একেবারে ক্ষমতা থেকে তাড়িয়ে তো দিতে পারেই, একই সঙ্গে ওদের নেতাগোতার পিঠের ছালও তুলে দেওয়ার ক্ষমতা নাকি এদের আছে। এরকমই কিন্তু হুমকি দামকি কয়েকদিন ধরে দিচ্ছিল। এখন দিতেই পারে, কারণ তারা তো নতুন মুক্তিযোদ্ধা, তাই না, বাংলাদেশের বীর। তাদের কথায় বাংলাদেশ উঠতেও পারে, বসতেও পারে। আসলে এদের পিছনে যে জামাত শিবির আছে না, এরা যে কোনো একটা ওই সভা টভা করলে এদের তো কোনো সমর্থকটা কিছু নাই। ওই জামাত শিবিরের লোকজন গিয়ে ওখানে হাজির হয়ে বস্তুতে এদের শক্তিমত্তা দেখায়। তো ওদের ওই শক্তিমত্তার কারণেই সম্ভবত এরা এই ধরনের কথাবার্তা বলে। এখন সহ্যের সীমা অতিক্রম হয়েছে। যে কোনো কিছুতে একটা লিমিট থাকে, তাই না, কিন্তু এদের কথাবার্তা লাগামহীনতার কোনো লিমিট ছিল না। এখন ফলে অন্তত আর যাই হোক, এই বিএনপির নেতাকর্মীরা মনে হয় কোনো এক জায়গায় একে বাগে পেয়ে এখন এই যে পেদানি দিয়েছে, তাই না, কিন্তু খুব বেশি পেদানি খেয়েছে মনে হয় নাই। ওই ডিম টিম মারছে। কিছু লোক দেখলাম এটার তীব্র সমালোচনা করলো, বলল যে এরা তো বড় শয়তান, এই হজের মৌসুমে এই শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করতে হয়, পাথর নিক্ষেপ না করে এরা পয়সা খরচ করে ডিম নিক্ষেপ করলো, এজন্য তারা তীব্র নিন্দা জানাচ্ছে। আর একজন তো বলল যে পয়সা খরচ করে ডিম, মানে ডিমটাও তো কিনে এদের গায়ে ইয়ে করতে হয়েছে, তো ডিম কেন করলো, তাদের গায়ে কেন ওই পায়খানা নিক্ষেপ করলো না, এই জন্য অন্য একজন দেখলাম যে বিশাল সমালোচনা করছে। তো এই হলো অবস্থা বাংলাদেশে। যে বললাম না, মুক্তিযোদ্ধাদের কোনো স্বীকৃতি নাই, প্রকৃত বীরকে কেউ বাংলাদেশে ইজ্জত দেয় না। এই নতুন মুক্তিযোদ্ধা, নতুন বীর পুরুষ মাত্র 2 বছরের মাথায় এখন গণপিটুনির শিকার হচ্ছে, তাই না। এখনও তো আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগ ফেরেও নেই। আওয়ামী লীগ যদি ফিরতো, আওয়ামী লীগ যদি আসতো, এখনই যদি সক্রিয় থাকতো, এদের একটাও এতদিন দুনিয়াতে ঘুরে বেড়াতো কিনা সন্দেহ আছে। এবং আমার ধারণা এই যে আওয়ামী লীগকে ওই নিষিদ্ধ করলো না ওই যে অন্তর্বর্তীকালীন সরকার, পরে বিএনপি সেটাকে বহাল রাখছে। আমার ধারণা বস্তুত এই এনসিপিদের এই সমস্ত লোকজনদেরকে রক্ষা করার জন্যে, কারণ ওরা জানে যে ওই আওয়ামী লীগ মাঠে আসলে ক্ষমতায় থাক আর না থাক, যাই থাক, এদেরকে যে ধরে ধরে পে দিয়ে লাল করে দিত, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আর একটা আছে যে আসিফ নজরুল, তাকেও ধরে পে দিয়ে লাল করে দিত। আর মোহাম্মদ ইউনূসকে পাইলে তো তার কী অবস্থা হতো কে জানে। তো এদের রক্ষার জন্যই বস্তুত আমার ধারণা এই বিএনপি আওয়ামী লীগকে আপাতত এখনও বৈধতা, মানে রাজনীতি করা বৈধতা দিল না, কিন্তু কতদিন ঠেকিয়ে রাখবে, কতদিন ঠেকিয়ে রাখবে। এই আওয়ামী লীগ আসে নাই তাই এই অবস্থা, আওয়ামী লীগ ফিরলে এদের কী অবস্থা হবে। এবং আমি তো তাই ভাবছি, এরা তো ভারতেও পালিয়ে যেতে পারবে না, পারবে, বঙ্গোপসাগর ছাড়া আর এদের কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। আর যদি কোনো কায়দায় বিমানে চড়ে পাকিস্তানে যেতে পারে, কিন্তু পাকিস্তান ওই ধরনের ফালতু লোকজনদেরকে রাখবে আমার তো মনে হয় না। পাকিস্তান তো ভিখারি রাষ্ট্র, তাই না, এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের হয় কি, এদের পিছনে কি তারা পয়সা খরচ করবে নাকি, আমার তো মনে হয় না। ধন্যবাদ।